সঙ্গে রয়েছে শিয়ালদা আদালতের ঠিক সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আমরা জানি আদালত কক্ষে তুমি ছিলে, সেখানে মূলত ঠিক কি হয়, বিচারক কি বলেন? একেবারে দেখো, গোটা দেশের কার্যত আজকে নজর ছিল শিয়ালদা আদালতের। অনির্বাণ দাস তিনি কি অর্ডার দেন, বিশেষ করে তার কারণ এই বিষয়টা নিয়ে বারবার করে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করছিল। সেই জায়গা থেকে সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করেছে, সেই তথ্য প্রমাণ বিচারক মনে করেন কিনা যে সেটা উপযুক্ত এবং সঞ্জয় রায় এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, আজকে সেই দিকে নজর ছিল। এবং আজকে বিচারক আসার পর স্পষ্টভাবে যেটা জানিয়ে দেয়, যে যে ধারায় অর্থাৎ ধর্ষণ, খুন এবং তার সঙ্গে সঙ্গে যে তিনটে ধারাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেই তিনটে ধারাতেই সিবিআইয়ের তরফ থেকে যে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তাতে কিন্তু সঞ্জয় রায়ের দোষ প্রমাণিত হয়েছে এবং তিনটে ধারাতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক সঞ্জয় রায়ের উদ্দেশ্যে যেটা জানান যে ওই রাতে তিনি সেখানে গিয়েছিলেন রাত্রি ভোর 4টে নাগাদ, 9 আগস্ট। সেই সময় সেমিনার রুমে ঘুমোচ্ছিলেন ওই ছাত্রী, সেই সময় তার মুখ চেপে গলা টিপে তাকে খুন করা হয়। তারপরে তার আগে তার যৌন নির্যাতন করা হয় এবং শেষমেশ ওই ছাত্রীর মৃত্যু হয়। এই গোটা যে অভিযোগটা, সেই অভিযোগ সমস্ত রকম তথ্য প্রমাণ দিয়ে সিবিআই প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং কোর্ট কনভিন্স হয়েছে। সেই কারণে এই ঘটনার সঙ্গে যে সঞ্জয় রায় যুক্ত, সেই বিষয়টা কিন্তু আদালত আজকে দোষী সাব্যস্ত করে স্পষ্ট করেছে এবং তাকে জানিয়ে দিয়েছে যে যে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এবং যে যে জায়গাগুলোতে কনফিউশন ছিল, এক্ষেত্রে সোমবার দিন তার যে সাজা ঘোষণা অর্থাৎ কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেটা কি হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কি হয়, সেদিকে যেরকম নজর থাকবে, তার পাশাপাশি বিচারকের যে অর্ডারের কপি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিচারক যেটা জানালেন যে প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি আলাদা আলাদা করে তার অবজারভেশনটা উল্লেখ করবেন। ভিকটিমের প্রোফাইল, ঘটনাস্থল, যে ঘটনাস্থল নিয়ে একাধিক জায়গা। একটু আমাদের সঙ্গে থাকো। জানলো হাসপাতালের 4তলা সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমিয়ে রয়েছে। কি করে এই যে মিশ্র ডিএনএ এর উপস্থিতি, ডিএনএ যে রিপোর্ট দেখা যাচ্ছে তাতে মিশ্র ডিএনএ এর উপস্থিতি, তাহলে বাকিগুলো কার, সেই ব্যাপারে তদন্ত কোথায়? সিএফএসএল রিপোর্ট বলছে যে ওই সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তাহলে কিভাবে হচ্ছে, তাহলে কোথায় প্লেস অফ অকারেন্স কোথায়? আজকে সঞ্জয় রায়কে কনভিক্ট করা হলো, তার সর্বোচ্চ শাস্তি হোক, তাতে আমাদের কিছু যায় আসে না, তাকে শাস্তি দেওয়া হোক। এইটাই বিচারদানের একদম প্রাথমিক একটা জায়গা। কিন্তু বেশিরভাগ জায়গায় যে আর কারা কারা এটার সাথে যুক্ত রয়েছে, কেন তারা যুক্ত রয়েছে, কোন মোটিভে হলো, অপরাধীরা মানে এখনো প্রকাশ্যে ঘুরছে কিনা, এই ব্যাপারটা যদি না জানা যায় তাহলে আমাদের এটা তো বিচার নয়, এটা তো বিচারের নামে প্রহসন। যদি একমাত্র 10 জন মিলে কাজটা করে বা 20 জন মিলে কাজটা করে, সবাই যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকে, আর সেখানে যদি একজনের একটা মানে সর্বোচ্চ শাস্তি হয়, সেখানে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, তার শাস্তি হোক, সেটা তো অবশ্যই প্রয়োজন। সে ইনভলভ, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, তার সর্বোচ্চ শাস্তি হোক, তার রায়দান হবে, ঠিক আছে। কিন্তু বাকি কারা কারা এটার সাথে যুক্ত, প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত, এই যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট, একটা খুন ধর্ষণের ঘটনা একজন মহিলা ডাক্তারের, তার তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়ানক একটা অভিযোগে সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো। 90 দিন হয়ে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না। কেন দিল না? কবে দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট? সেই বিচার কবে হবে? ফলত এই আজকের এই রায়দান, এটাতে আলাদা করে উচ্ছ্বসিত হওয়ার কোনো তো জায়গা নেই। বরং সঞ্জয় রায়ের যাই হয়ে যাক, অভয়া ততদিন বিচার পাবে না, আমরা বিচার পাবো না, অভয়ের মা বাবা বিচার পাবেন না, যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নিয়ে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন কোর্ট। শিয়ালদা আদালতের সামনে থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আমরা জানি আর কিছুক্ষণের মধ্যেই নির্যাতি তার বাবা মা বেরিয়ে আসবেন। কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি তারা কান্নায় ভেঙে পড়েন। কি জানতে পারছো?
আমরা শিয়ালদা আদালতের সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানেও প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন এবং তারই সঙ্গে তারা অনেকেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন। তাদের বক্তব্য এক নয়, একাধিক ব্যক্তি জড়িত। ইতিমধ্যেই বিভিন্ন প্রতিক্রিয়াও সামনে এসেছে, বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের প্রতিক্রিয়াও সামনে এসেছে। চলে যাব অপর স্টুডিওতে সব্যসাচী এবং নিরঞ্জনার কাছে। একদম যে ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি যে শিয়ালদা চত্বরের সামনে ঠিক করছে ভিড়। সেখানে এখন আবারও নতুন করে স্লোগান উঠেছে এবং শুভেন্দু অধিকারী যেরকমটা দাবি করছেন যে আংশিক বিচার এবং সেই বিচার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই নিয়ে উষ্মা প্রকাশ করছেন আন্দোলনকারীদের একাংশ। যদিও আজকে আমরা যেরকম আমাদের প্রতিনিধি পিয়ালি যেরকম জানাচ্ছিলেন আদালত কক্ষে যা হয়েছে সেখানে বিচারকের তরফে বলা হয় আপনার বিরুদ্ধে অর্থাৎ সঞ্জয় রায় তার বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসা হচ্ছে যে এই সঞ্জয় রায় সেই অভিযুক্ত এবং সেই দোষী। ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 নম্বর ধারায় খুনের অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণের অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর ধারায় ধর্ষণের সময় আঘাতের অভিযোগ, যাতে ওই নির্যাতিতার মৃত্যু হয়েছে। এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বিচারকের তরফ থেকে, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং সোমবার এই নিয়ে সাজা ঘোষণা বেলা 12:30টার সময় বিচারকের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হবে। নিরঞ্জনা, একদমই। আর বিচারক কিন্তু এটাও আজকে বলেছেন সব্যসাচী যে এই যে ধারাগুলো যুক্ত হয়েছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে দোষী সাব্যস্ত হয়েছে তাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি পর্যন্ত হতে পারে। আর পুলিশের কাছে কিন্তু আগেই সঞ্জয়ের যে স্বীকারোক্তি ছিল 8ই আগস্ট দুপুরে আমি ও সৌরভ আর একজন সিভিক ভলেন্টিয়ার মোটর বাইকে আরজি করে যায়, এই স্বীকারোক্তি সঞ্জয়ের আগেই ছিল পুলিশের কাছে। সৌরভের ভাইয়ের ডিজিটাল এক্স-রে বিষয়ে কথা বলতে যায়, চিকিৎসক না থাকায় ওই দিন এক্স-রে হয়নি, এই স্বীকারোক্তি সঞ্জয় আগেই পুলিশের কাছে দিয়েছে। কি বলা হচ্ছে আরো একবার দেখুন। 8ই আগস্ট দুপুরে আমি ও সৌরভ মোটর বাইকে আরজি করে যাই, সঞ্জয়ের এই স্বীকারোক্তি। সৌরভের ভাইয়ের ডিজিটাল এক্স-রে বিষয়ে কথা বলতে যায়, চিকিৎসক না থাকায় ওই দিন এক্স-রে হয়নি, 8ই আগস্টের এই স্বীকারোক্তি। রাতে ফের সৌরভের সঙ্গে দেখা করি, মাঝরাতে বাইকে আমি ও সৌরভ নিষিদ্ধ পল্লীতে যাই, এরপর চেতলায় অন্য একটি যৌনপল্লীতে যায়, এই সমস্তটাই স্বীকারোক্তি। 8ই আগস্ট সঞ্জয় কি করেছে? 300 টাকার বিনিময়ে এক যৌনকর্মীর সঙ্গে সৌরভের চুক্তি হয়, সৌরভ ওই যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। এবং আবারও এবং এই জায়গা থেকে আবার আরজিকর হাসপাতালে এই সৌরভের সাথেই যায় দুজনের সিভিক ভলেন্টিয়ার। সৌরভ ব্যারাকে ফিরে যায় সঞ্জয়ের যে স্বীকারোক্তি পরে এসেছে, কিন্তু যৌনকর্মীর সঙ্গে সৌরভের সময় কাটানোয় শারীরিক সম্পর্কের ইচ্ছে জাগে এরকম স্বীকারোক্তি কিন্তু সামনে এসেছে। সঞ্জয়ের স্বীকারোক্তি, মোবাইলে প্রেমিকার সঙ্গে কথা বলেন, তার নগ্ন ছবি দেখেন, এই ধরনের একেবারে খুল্লা স্বীকারোক্তি সঞ্জয়ের তরফে করা হয়েছিল। কারো সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছা আরও বাড়ে। সঞ্জয়ের এই ধরনের স্বীকারোক্তি সামনে ছিল। মোটর বাইক রেখে হেলমেট নিয়ে আরজিকরের জরুরি বিভাগে 4 তলায় যায় সঞ্জয়। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর একটি দরজা ঠেলে সে ভেতরে ঢোকে। সঞ্জয়ের স্বীকারোক্তি যেরকম শুরুতে সামনে ছিল, দরজা ঠেলতেই নজরে পড়ে একটি মেয়ে শুয়ে আছে, এমনটাই সঞ্জয়ের স্বীকারোক্তি। সেই সময় ঘরে আলো জ্বলছিল, এসিও চলছিল এবং সেখানে মেয়েটির গায়ে হাত দেয়। এই ধরনের একের পর এক স্বীকারোক্তি সঞ্জয় করেছে এবং আজকে সঞ্জয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। একদমই। আর আমরা একটুখানি জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তার বক্তব্য আমরা পেয়েছি দোষী সাব্যস্ত হওয়ার পর। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তার কি বক্তব্য আসছে, কি বলেছেন শুনুন। আমরা শুধু বলছি একাধিক তা তো নয়, বিভিন্ন আইনজীবী বলছে, বিভিন্ন আধিকারিকরা বলছে, পাশাপাশি সর্বোচ্চকালে সিএসএফএল এর যে রিপোর্ট সেই রিপোর্টের কথা বলছে। তাহলে যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত করে, দেশের সর্বোচ্চ কোর্ট এই তদন্তকে মনিটর করে, তাহলে যে প্রশ্নটা থাকছে তাহলে হচ্ছে যে একাধিক ব্যক্তি জড়িত অথচ তারা এখনো অ্যারেস্টেড নয়, তাহলে এ কেমন বিচার? 5 মাস অতিবাহিত হওয়ার পরেও রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে এই বিচার কীভাবে আমরা মানতে পারি? তাহলে লার্জার কনস্পিরেসির যে কথা আছে, এভিডেন্ট ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে, একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার যে প্রসঙ্গ জড়িয়ে আছে, এবং পোস্টমর্টম থেকে শুরু করে এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির কথা বলছে, সিন অফ ক্রাইম কোথায়, এই যে যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ
ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।